শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দর্শক, ইতিমধ্যে কিন্তু অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেছে। পৌষ আসতে অর্থাৎ শীত আসতে আর মাত্র 1 মাস বাকি। তারপরও কিন্তু শীতের আমেজ আমাদের প্রত্যেকের জীবনে একটু একটু পড়া শুরু করেছে। সেই শুভকামনায় শুরু করছি আজকের আয়োজন। আমরা প্রথমে দেখে নিব আজকের দিনে ইতিহাসে কি ঘটেছিল। আজ রবিবার 22 নভেম্বর 2020, 7 অগ্রহায়ণ 1427, 6 রবিউস সানি 1442 হিজরি। 1857 সালের এই দিনে সিপাহী বিদ্রোহের এক পর্যায়ে ঢাকার লালবাগ দুর্গে সিপাহী ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়। 1877 সালের এই দিনে টমাস আলভা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন। ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে 1922 সালের এই দিনে। এই দিনে 1924 সালে ইংল্যান্ড মিশরীয়দের সুদান থেকে বের হয়ে যেতে বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে 1943 সালের এই দিনে। 1990 সালের এই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন। বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় 1990 সালের এই দিনে। 1602 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফ্রান্সের রানী ইসাবেল, যাকে ডাকা হতো এলিজাবেথ অফ ফ্রান্স। ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়টের জন্ম হয় আজকের দিনে 1819 সালে। 1869 সালের এই দিনে নোবেল জয়ী ফরাসি কথাশিল্পী ও সমালোচক আন্দ্রে জিদের জন্ম হয়। নোবেল জয়ী ফরাসি পদার্থবিদ লুই নীলের জন্ম হয় আজকের দিনে 1904 সালে। 1916 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন। সুরকার ও সঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু হয় আজকের দিনে 1987 সালে। দর্শক, আমরা দেখছিলাম ইতিহাসের আজকের দিনে বিশেষ কি ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজন যারা ছিলেন তাদের জন্ম এবং মৃত্যুর দিনগুলো। সুস্থ থাকার জন্য শারীরিক এবং মানসিক দুটোভাবেই সুস্থ থাকা খুব জরুরি। সেই জন্য যোগা কিন্তু আমাদের সবচেয়ে বেশি জরুরি। চলুন দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, আছেন আমার সঙ্গে এমিলিয়া। আমরা যোগা পর্বে চমৎকার কিছু আসন, প্রাণায়াম এগুলোর অনুশীলন করি। আজকে আমরা এমন একটা আসন নিয়ে আলোচনা করব যে আসনটা আমাদের পাটাকে শক্তিশালী করবে, ধ্যানের জন্য, মেডিটেশনের জন্য আমাদেরকে প্রস্তুত করবে। মেডিটেশন এই কালে খুব উপযোগী একটা বিষয়। স্ট্রেস, টেনশন এবং 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করার জন্য এই মেডিটেশনটা আমাদের জন্য খুবই জরুরি। বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে আমরা যদি মেডিটেশন রেগুলার করি, সেই সঙ্গে সঠিক জীবন দৃষ্টি, এই সঠিক জীবন দৃষ্টিটাকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করতে পারি। তো তার মধ্যে মেডিটেশন, এই মেডিটেশনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাই। প্রস্তুত করার জন্য আমাদের সাধকরা অনেকগুলো আসনের প্রচলন করেছেন, যে আসনগুলো মেডিটেটিভ পোজ, ধ্যানের জন্য উপযোগী। সেই ধরনের একটা আসন হচ্ছে পদ্মাসন। এই পদ্মাসনটাকে আজকে আমরা অনুশীলন করব। পদ্মের ন্যায় যে আসন, সেটাই হচ্ছে পদ্মাসন। পানিতে যখন, পুকুরে যখন আমরা পদ্ম দেখি, সেই পদ্মের যে একটা শান্তিময় অবস্থা, একদম স্থিরকৃত অবস্থা, একজন সাধক যখন ধ্যান করেন, মেডিটেশন করেন, তখন তার অবস্থাও সেই রকম হয়। তিনি শান্ত হন, সমাহিত হন, চমৎকার একটা ব্যালেন্স পর্যায়ে থাকেন, প্রশান্তি বিরাজ করে। তো আজকে আমরা সেই প্রশান্তি অর্জনের আসন, ধ্যানের আসন, সেটাকে অনুশীলন করব। পদ্মাসন, লোটাস পশ্চার। লোটাস পশ্চার কিরকম করে করতে হয় আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। গুড। এটার নাম হচ্ছে দণ্ডাসন। এই দণ্ডাসন থেকে আমরা ধীরে ধীরে পদ্মাসনের দিকে যাব। প্রথমে আমরা আমাদের
হাঁটুটাকে অর্থাৎ ডান পায়ের যে হাঁটু আছে সেটাকে ভাঁজ করে রাখবো। হ্যাঁ, দেন আস্তে আস্তে নিয়ে আসেন। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, 2 হাত হাঁটুর উপরে রাখেন। হ্যাঁ, এবার আস্তে আস্তে এটা পাকে উপরে তুলেন। 1 পা তুলে ফেলেন। হ্যাঁ, গুড। এবার অন্য পাটাকেও আমরা তুলে ফেলবো। আমাদের যে গোড়ালি আছে সেই গোড়ালিটাকে আমরা পেটে লাগানোর চেষ্টা করব, যতটুকু পারি, যতটুকু যায় ততটুকু আমরা লাগানোর চেষ্টা করব, তাহলেই আমাদের পদ্মাসন হবে। এরপরে হাতের ভঙ্গিমাটাকে আমরা চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এই অবস্থায় আমরা এটাকে জ্ঞান মুদ্রা বলে, চিন মুদ্রা বলে, এটা আমরা এই অবস্থায় রাখতে পারি। সেটা উপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। আমরা নিচের দিকে একটু দেখাই। হ্যাঁ, নিচের দিকে চাইলে নিচের দিকেও রাখতে পারি, এই অবস্থায়। আবার উপরের দিকেও রাখতে পারি। তো আমরা একটু উপরের দিকে রাখি এখন। এই হচ্ছে আমাদের পদ্মাসন। পদ্মাসন খুবই উপযোগী একটা আসন ধ্যানের জন্য। পদ্ম, হ্যাঁ, পদ্মের যে একটা পদ্ম যে শান্তির একটা প্রতীক, সেই রকম করে এই আসনে যখন আমরা চোখটাকে বন্ধ করে বসবো, হ্যাঁ একটু চোখ বন্ধ করি, দেখবেন যে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই শান্তিটাই এই পৃথিবীর জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সব জায়গায়, অধিকাংশ জায়গায় হচ্ছে অশান্তি। আর মনটা যদি ঠিক না থাকে তাহলে কখনো শান্তিটা অর্জিত হবে না। তো এই মনটাকে শান্তিময় করার জন্য হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে যখন আমরা বসি তখন আমাদের কনসেন্ট্রেশনটা বাড়ে, রাগ, উত্তেজনা, এই জিনিসগুলো দূর হয়। তো এই পদ্মাসনটাকে আমরা ভালো করে আজকে আয়ত্ত করব, খুঁটিনাটি বিষয়গুলোকে দেখব। এটাকে আয়ত্ত করার জন্য কিভাবে ফ্লেক্সিবিলিটি অর্জন করব, সঠিক প্রক্রিয়ায় কিভাবে বসবো। এবার একটু আস্তে করে চোখ খুলুন। এই পদ্মাসন, এটা ওনারা যেরকম সহজ করে করে দেখালেন, আপনাদের অনেকের কাছেই সেই রকম সহজ মনে নাও হতে পারে। তো এটাকে সহজ করার জন্য কিছু টেকনিক আছে। সেই টেকনিকগুলোকে আমরা যখন ফলো করব তখন পদ্মাসনটা আমাদের কাছে খুব সহজ হবে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক। তো এই প্রজাপতি টেকনিকটাকে আমরা একটু আয়ত্ত করে নিই। এবার আস্তে আস্তে একটু পা ছাড়িয়ে নেন। পদ্মাসন থেকে আমরা পা ছাড়িয়ে নিই, 2 পা সামনে ছড়িয়ে বসি। দণ্ডাসন, দণ্ডাসনে বসি। গুড। এবার 2 হাঁটুকে আমরা একসঙ্গে ভাঁজ করব। 2 হাঁটুকে একসঙ্গে ভাঁজ করি। হ্যাঁ, গুড। এবার পায়ের পাতাকে একসঙ্গে করব। 2 পায়ের পাতাটাকে একসঙ্গে করব এবং আস্তে আস্তে হাঁটু দুটোকে নিচে নামিয়ে ফেলবো এবং 2 হাত দিয়ে 2 পায়ের সামনের অংশটুকু আমরা ধরবো। ধরে যতটুকু পারি জননেন্দ্রিয়ের দিকে আমরা নিয়ে আসবো, যতটুকু পারা যায়। মেরুদণ্ড স্ট্রেট রাখার চেষ্টা করবো। মেরুদণ্ড আমরা স্ট্রেট রাখার চেষ্টা করবো। এত গুড, চমৎকার। এখন কি করবেন? এখন প্রজাপতি নিয়ে উঠতে থাকবেন। প্রজাপতি যেরকম করে উঠতে থাকে সেই রকম, তাহলে আপনার এই পদ্মাসনটা সহজ হবে। কেন? কারণ পদ্মাসন করার সময় আপনার এই জায়গাটুকু যদি শ্রোণীচক্র, পেলভিক রিজিয়ন, এই পেলভিক রিজিয়নের মাসল, তারপরে এখানকার যে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো যদি ফ্রি না হয় তাহলে আপনি পদ্মাসন সহজে করতে পারবেন না। তো এখন আমরা যে টেকনিকটা অবলম্বন করব, বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক বা তিতলি আসন, এটা করলে আপনার এই জায়গাটা সহজ হবে, ফ্লেক্সিবল হবে এবং আপনি খুব সহজে পদ্মাসনটাকে করতে পারবেন। তাহলে আমরা এবার দেখছি বাটারফ্লাই, হ্যাঁ, প্রজাপতি নিয়ে উঠতে হবে। গুড। এবার একটু পা, হাঁটু দুটো উপরে উঠান, নিচে নামান, উপরে উঠান, নিচে নামান। হ্যাঁ, আবার উপরে নিচে, উপরে নিচে। হ্যাঁ, আর একটু দ্রুত করেন, একটু দ্রুত। হ্যাঁ, এই অর্থাৎ আপনি ধীরে ধীরে স্পিডটাকে বাড়াবেন, একবারে স্পিড বাড়াবেন না, আস্তে আস্তে। হ্যাঁ, লাইক এ বাটারফ্লাই, হ্যাঁ, উঠতে থাকবেন। গুড গুড, চমৎকার। হ্যাঁ, 2টা প্রজাপতি উড়াউড়ি করছে। এই জায়গাটা ফ্রি হবে, পদ্মাসনটা আপনার জন্য সহজ হবে। আপনার জন্য অনুকূল যতটুকু সময় আপনি করতে পারেন, কষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনি করবেন। এই হচ্ছে আমাদের বাটারফ্লাই পশ্চার। অর্থাৎ এটা অনুসরণ করলে আপনার পদ্মাসনটা সহজ হয়ে যাচ্ছে। এবার একটু স্লো, হ্যাঁ, থামেন। এটা গেল একটা টেকনিক। এবার আমরা আরেকটা টেকনিক দেখবো। এই প্রজাপতিটাকে, এই পদ্মাসনটাকে, প্রজাপতির পাশাপাশি এবার আমরা পদ্মাসনটাকে সহজ করার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকের নাম হচ্ছে মাদার্স ক্র্যাডল। অর্থাৎ মা যখন তার বাচ্চাটাকে কোলে নিয়ে দোলনার মতো করে দোলায়িত করতে থাকেন, এই ধরনের কিছু বিষয়, টেকনিক আমরা দুটো দেখাবো। প্রথমে একটা দেখাবো, তারপর আরেকটা দেখাবো। প্রথমে একটা ছোট বাচ্চা, সিঙ্গেল বেবি, একটু সহজ করে ধরা। তো এই টেকনিক আমরা প্রথমে দেখব। হ্যাঁ, একটু দেখান।
গুড। একদম কাছে নিয়ে, হ্যাঁ, একদম কাছে নিয়ে একজন মা যখন তার বাচ্চাটাকে এরকম করে দুলাতে শুরু করেন, বিষয়টা এরকম। গুড, হ্যাঁ, শুরু করেন। হ্যাঁ, নাইস। এটা করলে কি হবে, তাহলে এই রিজিয়নগুলোর যে জয়েন্ট সেগুলো ফ্রি হবে। হ্যাঁ, দেখেন কি সুন্দর, চমৎকার। এবার অন্য পায়ে করেন, কিছুক্ষণ একটা পায়ে করলেন, করার পরে পরবর্তী পায়েও সমানভাবে আমাদেরকে করতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক হবে। হ্যাঁ, এবার করুন। গুড। এবার একটু রিল্যাক্স করেন, একটু রিল্যাক্স করেন। হ্যাঁ, নর্মাল, হ্যাঁ, সুখাসনেই রিল্যাক্স করেন। আমরা দেখলাম যে মাদার্স ক্রেডলের একটা টেকনিক, যে বাচ্চাটাকে কোলে নিয়ে, হ্যাঁ, এরকম করে দুলানো। এতে কি হচ্ছে, আপনার পেলভিক রিজনগুলোর জয়েন্টগুলো ফ্রি হচ্ছে, পদ্মাসনটা সহজ হবে। এবার আমরা এই মাদার্স ক্রেডলের আরেকটা টেকনিক দেখব, এটা আরেকটু সহজ। হ্যাঁ, এবার একটু দেখেন, এক হাতে এক পা ধরবেন, হ্যাঁ হ্যাঁ, দেন। এবার একটু দোলা দেন, আর এই যে দোলা দেন। আগেরটা যদি না পারেন তাহলে এটা করবেন, এটাও সহজ, এটা করলেও আপনার জিনিসগুলো ফ্রি হবে। হ্যাঁ, বাচ্চাটাকে একটু দূরে রেখে আপনি দুলাচ্ছেন। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় সুখাসনে বসে থাকি। আমরা আরেকটা টেকনিক দেখলাম, মাদার্স ক্রেডল টেকনিক, এটাও করবেন, তাহলে পদ্মাসনটা সহজ হবে। এই যে পদ্মাসন, এই পদ্মাসন উপকারটা কি, পদ্মাসনের উপকার কি? উপকার হচ্ছে, প্রথম যে উপকার, আপনি ধ্যানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন, মেডিটেশনের জন্য। আর মেডিটেশনের করতে শর্ত হচ্ছে আপনার শরীরটা শিথিল হতে হবে, মনটা স্থির হতে হবে। তো যখনই আমরা পদ্মাসনটাকে আয়ত্ত করব, তখন আমাদের শরীর শিথিল হবে, অহেতুক নড়চড়া। আপনি দেখবেন যখন আপনি পদ্মাসনে বসছেন, তখন আপনার মেরুদণ্ড কিন্তু একদম স্ট্রেট, ঝিমুনিটা আপনার ধারে কাছে আসতে পারছে না। যখন আপনি পদ্মাসন করছেন, মেরুদণ্ড একদম স্ট্রেট, বডির অহেতুক নড়াচড়াটা কম। চাইলেও আপনার মেরুদণ্ড বাঁকা করে রাখতে পারবেন না, অনেক কষ্ট হবে। তো এ কারণে মনোসংযোগ বৃদ্ধি করতে, মনটাকে স্থির করতে, মেডিটেটিভ স্টেটে যাওয়ার জন্য পদ্মাসনটা আমাদের জন্য খুবই উপকারী। আর শারীরিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পায়ের ব্যথা, হাঁটুতে যদি ব্যথা থাকে, তারপরে অনেকের আবার পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, এই ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রেও এই পদ্মাসনটা আমাদেরকে খুবই উপকার প্রদান করতে পারে। এই জন্য আমরা পদ্মাসন করব। আর পদ্মাসনে বসে যদি আপনি প্রাণায়াম চর্চা করেন, দমের চর্চা করেন, ট্রিমেন্ডাস রেজাল্ট। একদম ফুসফুসটাকে আপনি ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন, ফুসফুস শক্তিশালী হবে, রেসপিরেটরি ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আমরা ফুসফুসের ব্যাধিতে যে ভুগি, এটার মূল কারণ হচ্ছে আমাদের বডিতে আমরা ঠিকমতো অক্সিজেন নেই না। এই ঠিকমতো অক্সিজেন না নেওয়ার কারণেই শরীর খুব সহজেই রোগাক্রান্ত হয়। এই জন্য আমাদেরকে এই পদ্মাসনের অভ্যাস করতে হবে। এটা অভ্যাস করলে আপনি দেখবেন যে শুধু যে ফুসফুস থেকে আপনি নিরাময় লাভ করছেন তা না, ফুসফুস এটা যখন শক্তিশালী হবে, অন্যান্য অর্গানগুলো তখন শক্তিশালী হবে। কারণ একটা অঙ্গ আরেকটা অঙ্গের সঙ্গে রিলেটেড। একটা অঙ্গ যখন ভালো রাখবেন, অর্থাৎ ফুসফুস যখন দমটাকে বেশি করে নিতে পারবে, তখন অন্যান্য অঙ্গগুলো ভালো থাকবে। কারণ ফুসফুসে অক্সিজেন যায় বলেই আমরা, আমাদের বাকি অঙ্গগুলোও ভালো থাকে। তো এই জন্য এটাকে, এই পদ্মাসনটাকে আমরা অনুশীলন করব। কতক্ষণ অনুশীলন করবেন? পদ্মাসন যেহেতু একটা মেডিটেটিভ পশ্চার, ধ্যানের আসন, আপনি যতক্ষণ ধ্যান করতে চান ততক্ষণ আপনি এই পজিশনে থাকতে পারেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি বেশি সময় থাকতে পারবেন না। এক্ষেত্রে আপনি ধরেন যে ডান পা আগে তুললেন, ডান পা তুলে আপনি হয়তো 30 সেকেন্ড বসতে পারেন। 30 সেকেন্ড বসেন, 30 সেকেন্ড পরে আবার পা চেঞ্জ করে বাম পাটা আগে তুলেন এবং এরকম করে 30 সেকেন্ড থাকেন। এইভাবে আপনি ইন্টারচেঞ্জ করে করে সময়টাকে বাড়িয়ে নেবেন। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো সময় নাই যে কত সময় আপনি থাকবেন, এটা আপনার শারীরিক সামর্থ্যের উপরে নির্ভর করছে। এই গেল আমাদের পদ্মাসন। এবং মেরুদণ্ডের জন্য কিন্তু আমাদের এই পদ্মাসনটা খুবই উপকার করে। একদম মেরুদণ্ড স্ট্রেট থাকে, আর যত মেরুদণ্ড স্ট্রেট থাকবে আপনি ফিজিক্যালি ফিট এবং শরীরটাকে, মনটাকে আপনি উপভোগ করতে পারবেন। শরীর যে একটা আনন্দের উৎস, মন যে একটা আনন্দের উৎস, সেটাকে আপনি ফিল করতে পারবেন। তো এই পদ্মাসনটাকে আমরা অনুশীলনে রাখবো। এটা হচ্ছে লোটাস পশ্চার। এবার আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য
আমরা আগেই বলেছি যে শরীরটাকে ভালো রাখার জন্য প্রত্যেকটা অর্গানগুলোকেই ভালো রাখতে হবে। আমাদের একটা সিস্টেম আছে শরীরে, সেটার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্র। এই প্রজননতন্ত্র যতক্ষণ ভালো না থাকছে ততক্ষণ দেখবেন যে আপনিও ভালো থাকতে পারবেন। অর্থাৎ একটা সিস্টেম ডিস্টার্ব হলেই আরেকটা সিস্টেম প্রভাবিত হবে নেগেটিভলি। এই জন্য প্রত্যেকটা সিস্টেমকে ভালো রাখতে হবে এবং এটাকে আমরা অবহেলা করি বেশি। প্রজননতন্ত্রের যত্নায়ন আমাদের হয়টা কম। তো এটাকে ভালো রাখার জন্য আমরা আজকে একটা বিশেষ মুদ্রা অনুশীলন করব। ইয়োগাতে মুদ্রা আছে, এই মুদ্রাটা যদি আমরা অনুসরণ করি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা চমৎকারভাবে কাজ করবে এবং এই ধরনের যত অসুখ বিসুখ আছে সেগুলো থেকে আমরা ধীরে ধীরে নিরাময় লাভ করার পথে অগ্রসর হতে পারব। এটাকে ইয়োগাতে বলা হয় অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা এটা আসছে অশ্ব থেকে। অশ্ব যখন মল ত্যাগ করে তখন হয়তো আমরা অনেকেই দেখেছি অথবা কেউ দেখি নাই। অশ্ব যখন মল ত্যাগ করে, অশ্ব অবশ্য অনেকেই নাও দেখে থাকতে পারেন, কিন্তু গরু যখন মল ত্যাগ করে আমাদের অনেকেই দেখেছেন। সে যখন মল ত্যাগ করে, মল ত্যাগ করার পরে সে একটা এরকম করে একটা কামড় দেয় বা একটু চাপ দেয়, সংকুচিত করে তার মলদারটাকে, তারপর অবশিষ্ট মল যা আছে সেগুলোকে ফেলে দেয়, আবার চাপ দেয়, আবার ফেলে দেয় এবং সে পরিষ্কার হয়ে যায়। তো আমরা মানুষরা কি করব, আমরা আমাদের প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য আমাদের যে মলদার আছে, গুহ্যদ্বার আছে, এটাকে কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব, কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব। এটাই হচ্ছে উপকার, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। অর্থাৎ মলদারটাকে সংকোচন করা, প্রসারণ করা, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, কন্ট্রাকশন, এক্সপানশন, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। তাহলে আমরা অশ্বিনী মুদ্রা এটা নিজে করতে হবে, দেখানোর কোনো বিষয় নাই। তবে আপনাদের জন্য বিষয়টাকে আমরা সহজ করতে পারি এটা উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে ধরেন আপনার পেশাব ধরেছে, প্রচন্ড পেশাবের বেগ পেয়েছে, সেই সাথে আপনার টয়লেটে যাওয়ারও বেগ পেয়েছে, কি করবেন? আপনি স্বাভাবিকভাবে কিছু একটা ভঙ্গি করবেন, অর্থাৎ জিনিসটাকে ধরে রাখার জন্য আপনি যা যা করেন, যাতে আপনার প্রস্রাবটাও বেরিয়ে না যায়, আবার সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটাও যাতে বেরিয়ে না যায়, একটা প্রচেষ্টা গ্রহণ করবেন। এই প্রচেষ্টা গ্রহণ করলে যে অবস্থাটা হবে এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। এবং মানে বিস্ময়কর ব্যাপার যে সারা পৃথিবী গবেষণা করে প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা এক্সারসাইজ আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে ক্যাজেল এক্সারসাইজ বা কিগল এক্সারসাইজ। তো এই যে কিগল, ক্যাগেল, ক্যাজেল যে নামেই বলি আমরা, যে উচ্চারণে এটাকে বলি, এটা ইটস নাথিং বাট অশ্বিনী মুদ্রা। আমাদের বুজুর্গ মনি ঋষিরা সেই 5000 বছর আগে, 5500 বছর আগে এটাকে আবিষ্কার করে বসে আছেন। আর আমরা গবেষণা করে লক্ষ লক্ষ ডলার, পাউন্ড, টাকা খরচ করে আমরা এটাকে আবিষ্কার করছি। তো আমাদের এই প্রাচীন কালের বুজুর্গ মনি ঋষিরা যে পদ্ধতিগুলোকে আবিষ্কার করে গিয়েছেন সেগুলো যদি আমরা অনুসরণ করতে পারি নিঃসন্দেহে আমরা সবাই ভালো থাকব। তো এই অশ্বিনী মুদ্রা যখন আপনি করবেন তখন আপনার প্রজননতন্ত্রের সমস্যা দূর হয়ে যাবে। যত ধরনের দুর্বলতা আছে, সেটা দাম্পত্য জীবনের দুর্বলতা হোক বা অন্য যে কোনোভাবে সেই দুর্বলতাটুকু হোক, আপনি দেখবেন যে খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন। আপনার দাম্পত্য জীবনের সময় থেকে শুরু করে অনেক কিছুই আপনার বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি দাম্পত্য জীবনটাকে খুব সহজ করে যাপন করতে পারবেন, এটা আনন্দ বিরাজ করবে, আপনি আনন্দ দিতে পারবেন। এটা এই জন্য আমরা এটাকে অনুশীলন করব। পাশাপাশি এই অশ্বিনী মুদ্রা যদি আমরা অনুশীলন করি তাহলে কি হবে, যে অনেকের মলদার ঝুলে পড়ে, এনাসটা ঝুলে পড়ে, তো এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। মেয়েদের অনেক ক্ষেত্রে, মহিলাদের অনেক ক্ষেত্রে জরায়ুটা ঝুলে যায়, নিচের দিকে নেমে যায়, এক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলন করতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে পৃথিবীতে অশান্তির একটা বড় কারণ হচ্ছে এই বিষয়টাই। অর্থাৎ জৈবিক বিষয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখবেন যে অনেক কিছুই সহজ। তো এই জৈবিকতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অনাকাঙ্ক্ষিত কাম, ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুদ্রা যদি আমরা অনুশীলন করি, আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। আপনি যখন চাইবেন তখন আপনার জৈবিক শক্তিটাকে কাজে লাগাতে পারবেন। অহেতুক এই জিনিসের অপচয় হবে না, এবং এই অপচয় না করাটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শক্তিটাকে আমরা যত অপচয় করব তত আমাদের জীবনটাও বিষময় হবে, বিষযুক্ত হবে। এই জন্য আমরা এই মুদ্রাটার অনুশীলন করব, তাহলে আমাদের প্রজননতন্ত্র ভালো থাকবে। নানান ধরনের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো দূর হবে। অশ্বিনী মুদ্রাটা কতক্ষণ কিভাবে করবেন, আমরা তো প্রসেসটা আগেই বলেছি যে মলদারটাকে সংকোচন করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন, সংকোচন করবেন, ছেড়ে দেবেন।
তো এটা কি আসনে বসে করবেন, এই মুদ্রাটা দাঁড়িয়ে করবেন, বসে করবেন, কিভাবে করবেন? এটা অনেকগুলো আসনে করা যায়, যেমন গোমুখাসনে করা যায়, গোমুখাসনে অশ্বিনী মুদ্রা, তারপরে বজ্রাসনে অশ্বিনী মুদ্রা, তারপর বিপরীত করণীতে অশ্বিনী মুদ্রা, সুপ্ত ভদ্রাসনে অশ্বিনী মুদ্রা। এইভাবে আমরা এটাকে অনুশীলন করতে পারি। তো আজকে আমরা বজ্রাসনে বসে বিষয়টাকে অনুশীলন করব। তো আমরা একটু বজ্রাসনে বসে যাই, দুপা সামনের দিকে ছড়িয়ে দণ্ডাসনে বসি। হ্যাঁ, এবার ডান পাটাকে ভাঁজ করি, বাম পাটাকে ভাঁজ করি, দুই হাত হাঁটুর উপরে রাখি, মেরুদণ্ড সোজা রাখি। এই অবস্থায় আপনি আপনার মলদারটাকে সংকুচন করবেন, প্রসারণ করবেন, সংকুচন করবেন, অর্থাৎ টাইট করলেন, ছেড়ে দিলেন, টাইট করলেন, ছেড়ে দিলেন। কেউ দেখছে না, আপনি করতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উপকারটা হচ্ছে অনেক বেশি। তো এটা এই প্রজননতন্ত্রের সুস্থতার এই হারটাকে যদি আপনি বাড়াতে চান, এটাকে অনুশীলন করবেন। কয়বার? এক সিটিংয়ে আপনি কমপক্ষে 20 বার, একবার বসলেন কমপক্ষে 20 বার করবেন, আর শক্তি সামর্থ্য থাকলে আরো বেশি করে করেন। আপনার প্রজননতন্ত্র নিয়ে, দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে আমরা ন্যাচারোপ্যাথি টিপস হিসাবে কি করব, প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা কাজ করবেন। বিশেষ করে পুরুষরা জিওল মাছ খাবেন, যে মাছগুলো আমাদের স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, সিমেন্টটাকে, বীর্যটাকে গাঢ় করবে, এবং আপনার দাম্পত্য জীবনটা চমৎকার হবে, সুন্দর হবে। কি মাছ? শিং মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছগুলোকে বেশি করে খাবেন, আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে এবং প্রজননতন্ত্রটাকেও আপনি ভালো রাখতে পারবেন। প্রিয় শরীর, আপনারা আজকে একটা আসন দেখলেন, প্রাণায়াম দেখলেন, আসন দেখলাম আমরা, তারপরে আমরা প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা মুদ্রা দেখলাম। এই আসন মুদ্রা আমরা এটা চর্চা অব্যাহত রাখবো, আমাদের জীবন সুন্দর হবে, সুখময় হবে। তো পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে নতুন একটা আসন, প্রাণায়াম কিংবা মুদ্রা নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা সেগমেন্ট। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ। এই পর্যায়ে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে জেনে নেব ঢাকা এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় কোন কোন শিরোনামগুলো প্রাধান্য পেয়েছে। আমার হাতে প্রথমে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে কি হবে কর্মহারাদের। এছাড়া শিরোনাম রয়েছে মাফিয়া গোল্ড স্মাগলার মনির আটক। আরেকটি শিরোনাম তারা করেছে সশস্ত্র বাহিনী বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলেছেন প্রধানমন্ত্রী। আমার হাতে এরপর রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে আলাদিনের চেরাঘাতে গ্রেপ্তার গোল্ডেন মনির। এছাড়া শিরোনাম রয়েছে সাভার ও ত্রিশালের বাতাস কেন ঢাকার চেয়ে বিষাক্ত। দর্শক, এরপর আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে ব্যাংকে আবারও সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি। এছাড়া শিরোনাম রয়েছে ক্রান্তি লগ্নে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী। সমকাল রয়েছে এরপর আমার হাতে। তারা শিরোনাম করেছে সরকারের গলার কাঁটা অপরিকল্পিত বিদ্যুৎ। এছাড়া শিরোনাম রয়েছে গোল্ডেন মনিরের কালো অধ্যায়। ডেইলি সান রয়েছে আমার হাতে। তারা শিরোনাম করেছে গোল্ডেন মনির অ্যারেস্টেড, 600 টোটালস অফ গোল্ড, 5 লাক্সারি কার্স, টাকা 11 মিলিয়ন সিজড। এছাড়া শিরোনাম রয়েছে মিডলম্যান সাক ব্লাড অফ ফার্মার্স। আরও শিরোনাম করেছে তারা পিএম এক্সপেক্টস মোর কন্ট্রিবিউশন ফ্রম আর্মড ফোর্সেস টু নেশন বিল্ডিং। দ্য ডেইলি স্টার রয়েছে আমার হাতে। এবারে ডেইলি স্টার শিরোনাম করেছে হিস্টোরি ইরেজড। এছাড়া শিরোনাম রয়েছে country ever ready to protect its sovereignty। এরপর আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24। তারা শিরোনাম করেছে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া শিরোনাম রয়েছে করোনা টিকার অর্ধেকই ধনী দেশের দখলে। বাংলা ট্রিবিউন রয়েছে এরপর আমার হাতে। তারা শিরোনাম করেছে আগ্রাসী আক্রমণ থেকে দেশ রক্ষায় আমরা প্রস্তুত বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া শিরোনাম রয়েছে বায়ু দূষণে আবারও 1 নম্বরে ঢাকা, করোনায় প্রভাবের শঙ্কা।
আনন্দবাজার পত্রিকা রয়েছে এরপর আমার হাতে। তারা শিরোনাম করেছে ট্রপিক্যালেও টিকা পরীক্ষার জন্য সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য ভবন। দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে আমার হাতে। তারা শিরোনাম করেছে ডিউটি অর পার্টি ফর রিপাবলিকানস আ টেস্ট অফ ওয়েদার টু এনাবেল ট্রাম্প। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার চলে যাব পর্যালোচনা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, লেখক ও গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমি পড়ছিলাম শিরোনামগুলো। আমি প্রথমেই যেতে চাই, বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে কি হবে কর্মহারাদের। এই বিষয়ে একটু আলোচনা করব। করোনার প্রভাবে কিন্তু অনেক লোক কর্মহারা হয়েছে এবং ফার্স্ট ওয়েভটা পরে সেকেন্ড ওয়েভ যে আসছে কিংবা এসে যতটুকুই এসেছে, এর কারণে ভবিষ্যতে আরও কতটুকু সমস্যার সম্মুখীন হতে পারে কিংবা এই কর্মহারাদের কি হতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং শুভ সকাল সবাইকে। যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি কিন্তু নানাভাবে বেশ কয়েক মাস ধরে আলোচনায় আছে এবং আমাদের সরকারেও নানান সময়ে নানানভাবে বিষয়টি নিয়ে কনসার্ন, তাদের যে উদ্বেগ সেটি ব্যক্ত করেছেন এবং নানান ধরনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে একটি জনবহুল দেশ এবং এদেশের মানুষ কিন্তু অধিকাংশই খেটে খাওয়া মানুষ এবং এই মানুষদের অর্থনীতি কিন্তু একেবারেই মানে অনেকটা এমন যে ওই হাত থেকে নিয়ে খাওয়ার মতো আর কি, মানে পেটে ভাতে অনেক সময় বলা হয় থাকে। সুতরাং এদের যদি কাজ বন্ধ থাকে তাহলে কিন্তু এদের হাতে আর তেমন কোনো মানে সার্ভাইভ করার মতো তেমন কিছু থাকে না। কারণ এই যে আপনার নিম্ন আয়ের মানুষ যারা, তাদের কিন্তু তেমন কোনো আপনার পুঁজি বা সেভিং যেটা সঞ্চয় যেটা সেটা কিন্তু থাকে না। ফলে এরা যদি অল্প কিছুদিনের কাজ হারা থাকে, কাজের বাইরে থাকে, তাহলে এদের জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এখন দেশের একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ঢাকা শহর থেকে গত কয়েক মাসে করোনার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছে। এই মানুষগুলো কি করছে, এই একটি দিক। আরেকটি দিক খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেক মানুষ কিন্তু বিদেশ থেকে ফেরত এসেছেন। সেই মানুষগুলো এখন কি করছেন বা সেই মানুষগুলোর আদৌ কোনো আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে কিনা বা আমরা করতে পারছি কিনা, এই বিষয়গুলো। এবং এখন দেখা যাচ্ছে যদি সেকেন্ড ওয়েভটা চলে আসে, এই আশঙ্কা তো অনেক আগে থেকে চিকিৎসা বিজ্ঞানীরা এবং গবেষক যারা, তারা কিন্তু এই আশঙ্কা ব্যক্ত করেছেন এবং আমাদের সরকারও কিন্তু আশঙ্কা ব্যক্ত করেছেন যে একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে এবং যেই শীতের সময় আসছে এই সময়টা কিন্তু এটার প্রকোপ বাড়ার একটা সম্ভাবনা আছে। এবং বিশেষ করে ঢাকা শহরে, আপনি জানেন ঢাকা শহরে, আপনি একটু আগে বলছিলেন যে ঢাকা শহরের যে বায়ু দূষণের যে মাত্রা, সেটি তো শীতকালে একটি চরম আকার ধারণ করে এবং গত কয়েকদিনে কিন্তু ঢাকা শহরে দেখা গিয়েছে যে আপনার কুয়াশা এবং ধুলো মিলিয়ে ঢাকায় যে ধরনের বায়ু দূষণের সৃষ্টি করেছে, এর মাঝে কিন্তু যদি করোনার প্রকোপটা বেড়ে যায়, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কতটা নাজুক হবে সেটি নিয়ে ভাববার বিষয়। এখন কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে যেমন আপনার দীর্ঘমেয়াদী যেমন কিছু পরিকল্পনা নেওয়া দরকার, তেমনি ভাবে আপনার স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী অনেকগুলো পরিকল্পনা নেওয়া দরকার। এই যে মানুষগুলো গ্রামে ফিরে যাচ্ছে, আমি জানি না সেটা কিভাবে করা সম্ভব হবে। যে মানুষগুলো দেশের বাইরে থেকে ফেরত আসছেন বা যে মানুষগুলো কর্ম হারিয়ে শহর থেকে গ্রামে ফিরে যাচ্ছেন, সেই মানুষগুলোর কোনো ডাটাবেস তৈরি করা যায় কি না। এবং সরকারের কিছু কিছু উদ্যোগ কিন্তু আমরা দেখেছি, যেমন অ্যাকাউন্ট করে তাদের কাছে, তাদের অ্যাকাউন্টে কিছু টাকা পৌঁছে দেওয়ার একটা প্রকল্প কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং নেতৃত্বে কিন্তু সেটা হয়েছিল। সেটার সর্বশেষ কি পরিস্থিতি, তারা কিভাবে কতটা পেয়েছে, সেটা অবশ্যই পরিষ্কারভাবে জানতে পারিনি, আমি জানতে পারি। ফলে এরকম ভাবে মোটামুটি একটা ডাটাবেস যেহেতু আছে, কিন্তু বাংলাদেশ ডিজিটালাইজেশন হয়েছে, এই আপনার যে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সরকার চাইলে, আমাদের স্থানীয় সরকার গুলো তো অ্যাক্টিভ আছে, স্থানীয় সরকারের মাধ্যমে এই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করা সম্ভব। এবং সেই তথ্যগুলো সংগ্রহ করে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং সরকার যদি সেভাবে চেষ্টা করেন, তাহলে একটা মানে পর্যায় পর্যন্ত এই যে কর্মহীন মানুষগুলো, তাদেরকে খানিকটা প্রণোদনা দেওয়া সম্ভব। এই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে।
আমরা 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 মঙ্গাকালীন সময়কে আমাদের সরকার মোকাবেলা করার মধ্য দিয়ে কিন্তু সেখানকার মানুষের অর্থনৈতিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা তো নানান ধরনের দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা করি আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের যে অতীত অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে, এবং আমি যতটা বুঝি সরকারের আন্তরিকতা আছে, এবং আমাদের সেই আমাদের যে আপনার সেই সামর্থ্য সেটাও যে একেবারে নেই তাও নয়, আছে। এখন দরকার হচ্ছে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, মাঠ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা, এবং দুর্নীতি মুক্ত ভাবে মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা। যদি সেটা জি করা স্যার, হয়, স্যার সরকার আপনাকে এবং ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ডেইলি সান একটি শিরোনাম করেছে, মিডলম্যান সাক ব্লাড অফ ফার্মার্স। এই যে মধ্যস্থভোগী যারা, এদের কারণে যে কৃষকরা এত কষ্টে উপার্জন করা ফসলের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আসলে এই সিন্ডিকেট, এই সমস্যা কিন্তু বহুদিনের, অনেক চেষ্টা হচ্ছে, তারপরও উত্তরানো সম্ভব হচ্ছে না, এবং সেটি যখন বাজারে আসছে চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তো আসলে কিন্তু সেই কৃষক যারা ফসল উৎপাদন করে তারা কিন্তু ঠিকমতো সেই ন্যায্য মূল্য পাচ্ছে না। কি বলবেন, কিভাবে কি করলে এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব? দেখুন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি ইতিহাসের ছাত্র, আমি এই বিষয়টি খানিকটা জানি, এবং এই সমস্যা কিন্তু বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি, এবং এদেশের এখন বর্তমান সময়ে কেসে একটা দীর্ঘ সময় কিন্তু আমরা ছোট সময় জানতাম যে 80%-এরও বেশি মানুষ এদেশের কৃষিজীবী মানুষ। এবং এই যে মধ্যস্বত্বভোগীদের যে দাপট, এই সমস্যাটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি আজকে নতুন কিছু নয়। এটি শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশ বেনিয়া এবং ফিরিঙ্গি নামে আমরা তাদেরকে জানি। এই ব্রিটিশ বেনিয়া এবং ফিরিঙ্গিদের হাত দিয়ে কিন্তু মধ্যস্বত্বভোগীরা এদেশে আপনার জায়গা করে নিয়েছে। এবং আপনি দেখবেন যে সেই ব্রিটিশ আমল গিয়েছে, পাকিস্তান আমল গিয়েছে, স্বাধীন বাংলাদেশের আমরা প্রায় 50 বছর উদযাপন করতে যাচ্ছি। এই সময় এসে কিন্তু আমরা দেখেছি এই মধ্যস্বত্বভোগীদের দাপট কিন্তু কমেনি, এবং মধ্যস্বত্বভোগীরা আপনার দিনে দিনে আরো বেশি প্রাতিষ্ঠানিক হচ্ছে। অর্থাৎ তাদেরকে আমরা মেনে নিয়েছি। এই মধ্যস্বত্বভোগীরা, আপনি তাদের যে কালোবাজারি করা, তাদের যে ফটকাবাজি করা, এবং আরেকটি নতুন করে যুক্ত হয়েছে চাঁদাবাজি। কারণ আপনি দেখেন দ্রব্যমূল্যের দাম যখন আপনি বাড়ার প্রশ্নটি আসেন, যে 1 কেজি বেগুনের দাম কৃষক যা পায় ঢাকা আসলে তার দাম কয়েক গুণ বেড়ে যায়। কেন? এই 100 মাইল দূর থেকে যদি আসে, যমুনার ওপার থেকে, এখন যমুনা ব্রিজ হয়েছে, সেই পার থেকে যদি বেগুন ঢাকায় আসে তাহলে তার দাম 5 গুণ বেড়ে যায়। কেন? কৃষক কেন পাচ্ছে না? এর মাঝে কিন্তু পরিবহন খাতের চাঁদাবাজির একটা ব্যাপার আছে। আপনি জানেন যে যখন এই পণ্য পরিবহন করা হয় তখন পদে পদে বিভিন্ন জায়গায় কিভাবে একেবারে, এগুলো কিন্তু ওপেন সিক্রেট, নানান সময় আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো তেমন কোনো প্রতিকার আমরা পাইনি। কারণ হচ্ছে যে তাদের মাধ্যমে প্রতিকার আমরা আশা করি, তারাই তো এটার সাথে ইনভলভ। ফলে এই পরিবহন খাতের চাঁদাবাজি কিন্তু দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে যাওয়ার, অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আরেকটি কারণ, যেটি থেকে বঞ্চিত হয় কৃষকরা। আমি যেটি বলছিলাম, এই মধ্যস্বত্বভোগীদের দাপট এখনো কমেনি। এবং এই মধ্যস্বত্ব, আপনি যদি বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের দিকে তাকান তাহলে কি দেখবেন? বঙ্গবন্ধু সবসময় এই আপনার খেটে খাওয়া মানুষদের, কৃষকদের অর্থনীতি নিয়ে ভেবেছেন, দিন মজুরদের অর্থনীতি নিয়ে ভেবেছেন। আমরা দেশ স্বাধীন হয়েছি, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছি, কিন্তু সত্যিকার অর্থে এদেশের কৃষকদেরকে যে শোষণ বঞ্চনার হাত থেকে সত্যিকার অর্থে কি আমরা কতটা ভূমিকা পালন করছি সেটি নিয়ে কিন্তু ভাববার বিষয় আছে। আপনি দেখবেন যে নতুন করে রাজনীতিও কিন্তু নতুন করে মধ্যস্বত্বভোগী তৈরি করছে। এটি অত্যন্ত আশঙ্কাজনক। আপনি দেখবেন যে অনেক মানুষ আছে তাদের বেকারত্ব ঘোচানোর জন্য রাজনীতিতে যুক্ত হচ্ছে। এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এদেশে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই। আপনি দেখুন, এদেশে জ্ঞানের তেমন কোনো প্রাধান্য নেই, জ্ঞানের তেমন কোনো মর্যাদা নেই। এখন ক্ষমতা এবং টাকার প্রাধান্য, এবং যে আপনি একটু আগে যে বললেন গোল্ডেন মনিরের কথা বলেন, এই মানুষগুলো কি একদিনে 1000 কোটি টাকার দুর্নীতি করতে সমর্থ হয়েছে? এই মানুষগুলো কি একা দুর্নীতি করতে পেরেছে? একজন মানুষ একা দুর্নীতি করতে পারে না। এই মানুষগুলো কি কোনো না কোনো ভাবে অন্য সকল মানুষ তাদেরকে সহায়তা করে। এবং আপনি দেখবেন আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সমাজ কি এই মানুষগুলোকে প্রত্যাখ্যান করতে শিখেছে? শিখেনি। আপনি দেখবেন এই মানুষগুলোই দানবীর হিসেবে পরিচিতি পায়। এই মানুষগুলোই বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনেক টাকা তারা দান করে, তারা সেখানে বাহবা করে। এই মানুষগুলোকে সামাজিকভাবে আপনার কি করতে হবে? আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে। এবং একটি সমাজের মাঝে যখন একজন মানুষ রাতারাতি এত টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন আমাদের সবারই সেদিকে নজর দেওয়া উচিত, কিভাবে এই মানুষগুলো এই টাকা পয়সার মালিক হচ্ছে। সুতরাং আমি যেটা বলছিলাম
স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজকের সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন লেখক ও গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী। আমরা এবারে যাব আমাদের আজকের নিয়মিত আয়োজন রাশিফলে। রাশিফল জানাবেন ডক্টর কেসি পাল, তার কাছে চলে যাচ্ছি। ডক্টর কেসি পাল, আজকের রাশিফলে কি আছে আপনার কাছে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করে চলবেন। বিশেষ করে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারে পথ প্রশস্ত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন শুভ এমনকি সুদূর প্রসারী হবে। এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। সেই সঙ্গে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে। গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দুরম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে। তাছাড়া অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না। অবশ্য মন, সুর, সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পিতামাতার সাথে দীর্ঘদিনের মতানৈক্য অবসান ঘটবে। সেই সঙ্গে দূর থেকে আসা ডাক বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনো রূপ সম্ভাবনা নেই। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নিতে পারে। তাছাড়া ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখা কঠিন হলেও ভাই বোনদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও কিন্তু কম নয়। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে গোটা পরিবারে খুশির বার্তা দেবে কোনো দূর থেকে আসা কোনো সংবাদে। সুপ্রিয় এবার ধনুরাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল কুপরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। তাই তো লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং প্রভৃতি এড়িয়ে চলা সমীচীন হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, জীবন সাথী বা জীবন সঙ্গীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায়, এমনকি আটকে থাকা কাজ সচল, সেই সঙ্গে আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি, সব মিলিয়ে দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, এমনকি সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
এবার সর্বশেষ রাশি মীন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। সেই সঙ্গে অংশীদার ও সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। তাছাড়া গৃহবাড়ি, ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন, এমনকি প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর কেসি পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাশিফল জানাচ্ছিলেন ডক্টর কেসি পাল। আজ সকালে বাংলাদেশের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।